পর্যন্ত জেনেছিলাম যে আমাদের জ্যোতিষী কোনো কিছু না ভেবেই, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল। যদি সে গ্রামের মধ্যে থেকে যেত তাহলে তাহলে তাকে পূর্বপুরুষদের কাজ সামলাতে হতো, জমি চাষ করতে হতো, সাধারণভাবে জীবনযাপন করতে হতো, কিন্তু তা হওয়ার ছিল না। সে গ্রাম থেকে কয়েকশো মাইল দূরে চলে এসেছিল এবং আধিপত্য স্থাপন করেছিল। এই যে জায়গাটা পর্যন্ত আমরা জেনেছিলাম। যদি এখনো প্রবলেম থেকে থাকে, আগের ক্লাসটা অবশ্যই দেখে নাও, তারপর সেকেন্ড পার্টের জন্য বইটা কাছে নিয়ে টেক্সটটাকে খুলে অবশ্যই বসে পড়ো। দেখো, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাবলস। এই জ্যোতিষীর বিভিন্ন মানুষের সমস্যার মধ্যে একটা মাধ্যম হিসাবে কাজ করতো। তাহলে ওই জ্যোতিষীর কাজের একটা বিশ্লেষণ আছে, অর্থাৎ কেমন ভাবে সে সমাধানগুলো করে, এরকম একটা ব্যাপার আছে। তাহলে হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস, তার একটা কাজের বিশ্লেষণ আছে, অফ ম্যানকাইন্ড ট্রাবলস, মানুষের সমস্যা নিয়ে। তাহলে মানুষের সমস্যা নিয়ে জ্যোতিষীর কাজের বিশ্লেষণটা কেমন? হয়তো কারো ম্যারেজ প্রবলেম হয়েছে, বিয়ের সমস্যা, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয়নি, এমনও কোনো সমস্যা নিয়ে কেউ আসে। মানি, টাকার সমস্যা, আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে টাকার সমস্যা, মানি প্রবলেম। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, ট্যাঙ্গলস মানে হচ্ছে জটলা। তাহলে মানসিক বা মানুষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষজন জ্যোতিষীর কাছে আসে, আর সেই কাজগুলোর সমাধান কিন্তু আমাদের জ্যোতিষী করে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। এই যে দীর্ঘদিন ধরে এই যে প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে, জ্যোতিষীর যে প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে, এটা কি করেছে? আমাদের জ্যোতিষীর উপলব্ধি ক্ষমতাটাকে বেশি পরিমাণ ধারালো করে তুলেছে। একটা বিষয় নিয়ে কেউ যদি দীর্ঘদিন ধরে পরিচর্যা করে, তাহলে সেই বিষয়ে সে কোনো রকম ভাবে পিছিয়ে থাকবে না। তাই যেহেতু সে জ্যোতিষী নিয়ে কাজ কারবার করছে, জ্যোতিষী বিষয়ে সে দীর্ঘদিন প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, প্র্যাকটিস করছে, তাই উপলব্ধি ক্ষমতা সম্পর্কে তার একটা আমূল পরিবর্তন ঘটেছে। তাই উপলব্ধি ক্ষমতাটাকে আরো বেশি ধারালো করে তুলেছে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে জ্যোতিষী বুঝে যায় যে কি প্রবলেম গুলো আছে, কি সমস্যা হয়েছে, এটা 5 মিনিটের মধ্যে জ্যোতিষী বুঝে যায়। হি চার্জ 3 পাই, ভালো করে আন্ডারলাইন করবে, হি চার্জ 3 পাই পার কোশ্চেন। প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত করে ধার্য করে জ্যোতিষী? উত্তর হবে 3 পাই, 3 পাই করে নেয়। আমি পাইয়ের হিসাবটা বলে দিই। পাইয়ের হিসাব হচ্ছে, যদি আমরা 1 টাকার হিসাব করি, 1 টাকা, 1 টাকা সমান আমরা এখানে বলতে পারি 192, 192 পাই হয়েছে। তাহলে এই 192 পাইয়ের সম্মিলিত রূপ হচ্ছে আমাদের 1 টাকা। অর্থাৎ টাকার একটা তুচ্ছ পরিমাণ, এটা ন্যূনতম পরিমাণ হচ্ছে পাইয়ের হিসাবটা। তাহলে বলছে প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে সে নেয়। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ, তার মুখ সে কখনোই খোলে না। জ্যোতিষী মুখ কখনোই খোলে না টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। যতক্ষণ না পর্যন্ত তার সামনে থাকা ব্যক্তিটা 10 মিনিট কথা বলছে, ততক্ষণ পর্যন্ত জ্যোতিষী কিন্তু তার নিজের মুখ খোলে না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস। এই যে সামনের ব্যক্তিটা 10 মিনিট ধরে কথাবার্তা বললো নিজের সম্পর্কে, এই কথাগুলো কিন্তু আমাদের জ্যোতিষীকে যথেষ্ট পরিমাণ রসদ খুঁজে পেতে সাহায্য করে। অর্থাৎ আমি তোমার সমস্যাটা আগে জেনে নিয়ে তোমার সঙ্গে 10 মিনিট কথা বলে তোমার প্রবলেমগুলোকে জেনে নিচ্ছি, এবার আমি তোমাকে 10 থেকে 12 খানা অ্যাডভাইস বা পরামর্শ দিতে পারি। তাই বলছে যে যেটা প্রোভাইড হিম, তাকে দিত কি? যথেষ্ট পরিমাণে, এনাফ, যথেষ্ট পরিমাণে, স্টাফ, স্টাফ মানে রসদ বা তথ্য, যথেষ্ট পরিমাণ তথ্যটা দিত কিসের জন্য? না ফর এ অ্যান্সার্স, ফর এ ডজন অ্যান্সার্স, 12খানা উত্তর সে অনায়াসে দিতে পারবে। অ্যান্ড অ্যাডভাইস, যদি কোনো উপদেশ চায় তাও সে দিতে পারবে অনায়াসে। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে সামনের ব্যক্তিটা সম্পর্কে কিছু বলবে, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের যে তালু ছিল সে হাতের তালুর দিকে সোজা তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে। গেজ মানে এক দৃষ্টিতে তাকানো, তাহলে হাতের তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তারপর কি বলতো? আচ্ছা, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফর্টস। হ্যাঁ, বুঝতে পারছি, তুই যে কাজ করুস সেই কাজের কিন্তু সম্পূর্ণ ফল পাচ্ছিস না।
তুই যে কাজ করছু সেই কাজের সঠিক ফল তুই পাচ্ছি না। আর বলতো কে পেয়ে থাকে? আমরা যা কাজ করি তার কি সঠিক ফল পাই? আমরা 90 নাম্বারের জন্য পড়ি, কিন্তু দেখা গেল নাম্বারটা আমাদের 60-এ আটকে গেছে, তাই তো? তাই বলছে কি যে দেখা যাচ্ছে, বুঝতে পারছি যে তুই তোর যেরকম কাজ করছু সেরকম ভাবে সম্পূর্ণ ফল কিন্তু তোর মধ্যে আসছে না। In many ways you are not getting the fullest results for your efforts. 9 out of 10 were disposed to agree with him. আর এর মধ্যে দেখা গেল কি, এই যে কথাটা বলতো যে তুই যে কাজ করছিস তার কিন্তু সঠিক ফলটা পাচ্ছিস না, এতে বলতো কি যে 9 out of 10 ওয়ার ডিসপোজড, 10-এর মধ্যে 9 জন কিন্তু তার প্রতি প্রভাবিত হয়ে যেত। 10 জনের মধ্যে 9 জন কিন্তু এই কথাটাতে প্রভাবিত হয়ে যেত, টু অ্যাগ্রি উইথ হিম, তার সঙ্গে রাজি হতো। হ্যাঁ ঠিকই তো, বাস্তবে সত্য কথাই বলছে যে আমরা যেরকম কাজ করি তেমন ফল তো আমরা পাই না। অথবা হি কোশ্চেন, সে প্রশ্ন করতো, জ্যোতিষী সামনের জনকে প্রশ্ন করতো। কি প্রশ্ন করতো? বলছে, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি? আচ্ছা বল দেখি, তোর পরিবারে কোনো মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হয় দূরের কোনো আত্মীয় মহিলা আছে কি? হু ইজ নট ওয়েল ডিসপোজ টু ওয়ার্ডস ইউ, তুই যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছু এই সমস্যার জন্য দায়ী কিন্তু ওই মহিলাটা। হু ইজ ওয়েল ডিসপোজড, হু ইজ নট ওয়েল ডিসপোজ টু ওয়ার্ডস ইউ, ওই মহিলা, ওই দূরের আত্মীয় বা তোর পরিবারের কোনো মহিলা কিন্তু তোর পক্ষে মোটেও সহায় নয়। উইল নট, ইজ নট ওয়েল ডিসপোজড, তোর পক্ষে মোটেও কিন্তু সহায়ক নয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তার চরিত্রের বিশ্লেষণ দিয়ে দিল। কি বলছে দেখো, যে মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, বলছে বুঝলি তোর এই যে বেশিরভাগ সমস্যাগুলো না, এই সমস্যার কিন্তু কারণ তোর স্বভাব। তো এই সমস্যার কারণ কিন্তু তোর স্বভাবটাই। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তাহলে বলতো এই যে শনির অবস্থানের জন্য অন্যরকম কিছু হবেই বা কেন? শনি যেমনই থাকুক না কেন, বৃহস্পতি যেমনই থাকুক না কেন, তোর পরিবর্তনগুলো ঘটবে কেন? নিশ্চয়ই তোর সমস্যার জন্য মূল দায়ী কিন্তু তোর স্বভাবটা, তোর এই নম্র ভদ্র স্বভাবটাই কিন্তু তোর সমস্যার জন্য দায়ী। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, আর বুঝলি তোর একটা মানে কোমল কোমল অন্তর আছে, তোর মধ্যে স্বভাবটা খুবই কোমল, উদ্দাম একটা স্বভাব রয়েছে। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, কিন্তু বুঝলি তোর বাইরেটা একটু রুক্ষ ধরনের দেখতে, রুক্ষ টাইপের, মানে একটু কঠোর যেন মনে হয়। তোর অন্তরটা খুব ভালো, কিন্তু বাইরেটা একটু কঠোর মতো দেখতে লাগে। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, আর এই কথাটা তাদের অন্তরে ভালো করে গেঁথে গেল। হ্যাঁ, লোকে তো আমাকে বুঝলোই না। অনেকে তো ভাবে যে আমি যেটা চাইছি সেটা বোঝার ক্ষমতা নেই, আমি করতে চাইছি একটা, মানুষজন বুঝছে অন্যটা। তাহলে এই কথাটা যখন তাদের সামনে বলে দিচ্ছে, তখন কিন্তু তারা ভালো রকম ভাবে তার প্রতি আন্তরিকতা প্রদান করছে। হার্টস ইমিডিয়েটলি ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আর কে নারায়ণ বলেছেন দেখো, যে আমাদের মধ্যে সামান্য কিছু ব্যক্তি আছে, লাভস টু থিঙ্ক দ্যাট, যে ভাবতে ভালোবাসে যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, তার বাইরেটা খুব খারাপ। আমরা ভাবি, ভাবি কি নিজের দিক থেকে আমরা ভাবি আমরা একাই 100, ভাবি তো, কিন্তু আমাদের কথা বাকিরা 100 মনে করে না, দেখা গেল হয়তো সে 10% মনে করে, এমনটাই হয়। তাই বলছে অনেকে আমরা ভাবি, আমাদের মধ্যে খুব কম জন আছে যারা এটা ভাবতে ভালোবাসে যে আমাদের বাইরেটা খারাপ। আমরা বলি কি যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতেই পারছেন, আমার অন্তরটাকে কেউ বুঝেই না, আমার মনের কথাটা কেউ বুঝতেই চায় না, এরকম ভাবি। কিন্তু এই কথাগুলো তাদেরকে বলে পরে তাদের কাছে এই জ্যোতিষী কিন্তু প্রিয় হয়ে যায়। এভাবে কাজের কিন্তু বিশ্লেষণটা তিনি করে থাকেন। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, এবার কি করলো? বাদাম বিক্রেতা তার মশালটা কি করলো? নিভিয়ে দিল। ফ্লেয়ার মানে মশাল, ব্লিউ আউট ফ্রেজাল ভার্ব, মনে রাখবে, আন্ডারলাইন করে রাখবে, নিভিয়ে দেওয়া। তাহলে বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে ফেললো। অ্যান্ড রোজ টু গো হোম, আর তারপর উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, আর এটা একটা সংকেত। কিসের সংকেত? না এবার জ্যোতিষীকেও কিন্তু আর পাততাড়ি গুটিয়ে তাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। কারণ কি, জ্যোতিষীর তো নিজস্ব আলো নেই, এই বাদাম বিক্রেতার আলোতেই তার চলতো ব্যবসাটা। তাই বলছে এটা একটা সিগন্যাল। কিসের সিগন্যাল? না অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, জ্যোতিষীকেও কিন্তু এবার তার জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। সিন্স, কারণ ইট লেফট হিম ইন ডার্কনেস, তাকে এটা অন্ধকারে ফেলে দিল যদি মশালটা নিভিয়ে ফেলেছে। তারপরে এক্সেপ্ট ফর এ স্যাপ্ট হচ্ছে রশ্মি, কিসের রশ্মি? অফ গ্রিন লাইট, সবুজ একটা আলোক রশ্মি ছাড়া পুরোটা কিন্তু অন্ধকারে ঢেকে গেল জায়গাটা।
হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। এই যে সবুজ ছোট্ট আলোক রশ্মিটা কোনো একটা জায়গা থেকে ভেসে আসছে, আর সেটা আলোটা পতিত হয়েছে কোনখানে, জ্যোতিষী যেখানটা বসেছিল তার সামনে মাটির অংশটাতে, সামনে যে জায়গাটা ছিল জিনিসপত্রগুলো মেলা ছিল সেখানটায় সবুজ আলোক রশ্মিটা পড়ছে। শুধু এই আলোটাই বেঁচে আছে, বাকি সমস্ত আলো কিন্তু প্রায় নিভে গেছে বললেই চলে। হি পিকড আপ হিজ কৌরি সেলস, তারপর কি করলো, তার কড়িগুলোকে সে গোছালো। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া হচ্ছে ইকুইপমেন্টস অর্থাৎ সাজসজ্জা, উপকরণ, উপকরণগুলোকে গোটালো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তারপর সেগুলোকে ব্যাগের মধ্যে রেখে দিল। হোয়েন দ্য গ্রিন স্যাট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন যখন ওই সবুজ আলোক রশ্মিটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল, এবার কি করছে না, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান। এগুলো ওই জিনিসপত্রগুলো যখন পুটলির মধ্যে অর্থাৎ ব্যাগের মধ্যে রাখছিল, তখন দেখলো সবুজ আলোক রশ্মিটা বিলুপ্ত হয়ে গেল। এবার যখন বিলুপ্ত হয়ে গেছে তখন কি, সে উপরের দিকে তাকিয়েছে আর দেখছে এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো যাক শেষ টাইমে একটা খদ্দের তো পেয়েছি, অবশ্যই গুটিয়ে নিচ্ছিল, 2 পয়সা হলেও তো হবে, অর্থাৎ কিছু পাই হলেও তো হবে, তাই বলছে যাক একটা খদ্দের শেষমেশ কিন্তু পাওয়া গেল, পসিবল ক্লায়েন্ট পাওয়া গেছে। এবার বলছে অ্যান্ড সেড, বললো কি, ইউ লুক সো কেয়ার ওল্ড, তোকে দেখে তো খুব বিধ্বস্ত মনে হচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আয় 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 আমার সঙ্গে বস, 2-4টা কথা বল, দেখ সব চিন্তা দূর হয়ে যাবে। দ্য আদার গ্রাম্বেল সাম ভেগ রিপ্লাই, এবার ওই যে আগন্তুক এলো, ওই লোকটা কিছু অস্পষ্ট ভাষায় অস্পষ্ট সুরে গজগজ করতে লাগলো, মানে কিছুটা বললো কিন্তু সেটা স্পষ্টভাবে বোঝা গেল না। গ্রাম্বেল মানে গজগজ করা, সাম ভেগ রিপ্লাই অস্পষ্ট উত্তর দিল গজগজ করতে করতে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, এবার জ্যোতিষী কি করলো, জোর করেই তাকে আমন্ত্রণটা জানালো, কারণ শেষ খদ্দের যদি চলে যায়, আর আমরা তো জানি খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা, তাই সেই লক্ষ্মীকে তো হাতছাড়া করা যায় না, তাই শেষ খদ্দের তাকে পালিয়ে যেতে দেওয়া যায় না, তাই তাকে জোর করেই সে আমন্ত্রণটা জানালো। হোয়ার অন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, আর এটাতেই যখন জোর করে তাকে আমন্ত্রণটা জানাচ্ছে, এখন ওই আগন্তুক কি করলো, হাতের তালুটা জ্যোতিষী নাকের গোড়ায় নিয়ে চলে গেছে, একদম নাকের গোড়ায় নিয়ে, মানে নিচে, নাকের নিচে নিয়ে চলে গেছে। এবার বলছে কি বলছে, সেইং ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুই নিজেকে জ্যোতিষী বলো, মানে বলুস না, তুই নিজেকে জ্যোতিষী বলে মনে করুস না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড অ্যান্ড সেড, জ্যোতিষী ভাবছে যা বাবা আমি তো জ্যোতিষী বলি, আমাকে এভাবে বলার কি দরকার আছে, ব্যাস ও ভাবছে যে আমাকে হয়তো আহ্বান জানাচ্ছে, আর বলছে টিল্টিং দ্য আদার্স পামস টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওই সবুজ আলোক রশ্মি তো বিন্দু মাত্র ছিল, তাহলে সেই আলোতে হাতটা কিন্তু বারবার ধরে উল্টে পাল্টে কাত করে করে দেখতে শুরু করেছে। হ্যাঁ, এরপর কি বলছে দেখো, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওই সবুজ আলোক রশ্মিতে হাতটা কাত করে করে দেখতে লাগলো এবং বলছে ইয়োরস এ নেচার, ইয়োরস ইজ এ নেচার, তোর স্বভাবটা বুঝলি, বলছে ও স্টপ দ্যাট, থাম, ওসব দরকার নেই আমার। দ্য আদার সেড, ওই আগন্তুক বলছে না 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 ওসব দরকার নেই আমার, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে মূল্যবান কিছু বল, আমার ওইসব নেচার টেচার জানার দরকার নেই, আমাকে মূল্যবান কিছু বল। আওয়ার ফ্রেন্ড ফেল্ড ইকুয়েট, এই জায়গাটা মার্কিং করবে, আওয়ার ফ্রেন্ড, এই ফ্রেন্ডকে ফ্রেন্ড হচ্ছে অ্যাস্ট্রোলজার, আমাদের বন্ধু, কারণ আমরা জেনেছি থার্ড পার্সন ন্যারেশনে আমরা একটা গল্পটা পড়ছি, গল্পটা জানছি, তাহলে সেই থার্ড পার্সন যে ব্যক্তিটা সে বলছে আমাদের বন্ধু জ্যোতিষী, সে কিন্তু যখন কি বোধ করলো না, ফেল্ড পিকুইড, পিকুইড মানে বিরক্ত, বিরক্ত বোধ করলো, বলছে আই চার্জ অনলি 3 পাই পার কোশ্চেন, হ্যাঁ তোকে আগেই বলে দিই, তুই মূল্যবান কিছু জানতে চাইছু, ঠিক আছে আমি তোকে আগেই বলে দিচ্ছি যে আমি কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে নিয়ে থাকি, এন্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এখন কিন্তু আগে থেকে কথাটা বলে নেওয়া ভালো, টাকা পরে দেবো না এটা বললে কিন্তু চলবে না। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, আর এই কথাটা শুনে ওই আগন্তুক তার হাতটাকে সরিয়ে নিল, উইথড্রিউ মানে সরিয়ে নেওয়া, এবার কি করলো, উইথড্রিউ হিজ আর্ম, টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট টু হিম, এক আনা পকেট থেকে বার করলো এবং সেই আনাটা জ্যোতিষীর দিকে ছুড়ে দিল এবং বলছে আচ্ছা আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, শোন আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য, আমি কিছু প্রশ্ন তোকে জিজ্ঞাসা করব। ইফ আই প্রুভ ইউ আর বলফিং, আমি যদি বুঝতে পারি যে তুই আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে দিচ্ছিস, বলফিং হচ্ছে ঠকানো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তোকে কিন্তু ওই আনাটা সুদ সমেত আমাকে ফেরত দিতে হবে।
কত আনা দিয়েছিল ভালো করে নোট ডাউন করবে, 1 আনা অর্থাৎ এক আনা। এই 1 আনা তোকে আমি দিচ্ছি, যদি আমি বুঝতে পারি যে তুই আমাকে ঠকাচ্ছ তাহলে কিন্তু তোকে ওই 1 আনা সুদ সমেত আমাকে ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তখন বলছে যে যদি তুই দেখুস যে আমার উত্তরগুলো সন্তোষজনক হচ্ছে, মানে তোর ভালো লেগেছে, উত্তরগুলো পছন্দ হয়েছে, তাহলে বল তুই আমাকে 1 টাকা দিবি, সরি 5 টাকা দিবি, 5 রুপিস। বলছে নো। আগন্তুক বলছে না, আমি তো দেবো না। বলছে অর উইল ইউ গিভ মি 8 আনাস। জ্যোতিষী বলছে তাহলে বল 8 আনা দিবি। অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। তবে কথা দিতে হবে তোকে যে তুই যদি ভুল বলিস তাহলে কিন্তু তোকে ডবল ফেরত দিতে হবে। টুয়াইস মানে কি দ্বিগুণ। 8 আনা দেবো, তাহলে যদি তুই কিন্তু ভুল বলুস তাহলে কিন্তু তোকে আমাকে ডবল ফেরত দিতে হবে, মানে 16 আনা ফেরত দিতে হবে। টাকার অঙ্কগুলো ভালো করে নোট ডাউন করে রাখবে, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে। তাই বলছে অল রাইট প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। যদি তুই ভুল করুস তাহলে তোকে কিন্তু ডবল ফেরত দিতে হবে, মানে 16 আনা ফেরত দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই আগন্তুক বলল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। দিস প্যাক্ট হচ্ছে চুক্তি, এই চুক্তিটা গ্রহণ করা হলো আরো কিছু আর্গুমেন্টের পর, আরো কিছু যুক্তি তর্কের পর, মানে আরো কিছুক্ষণ ধরে যুক্তি তর্ক চললো, তারপর কিন্তু রাজি হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. আমাদের জ্যোতিষীর ডিমান্ডটা কিন্তু খুবই কম। এই জ্যোতিষী কি করলো না, সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, ভগবানকে সে প্রার্থনা করলো বা নমস্কার জানালো বা প্রার্থনাটা করলো, অর্থাৎ পূজা অর্চনা করা হয় না, এ ভগবান এইভাবে। তাহলে করলো কিভাবে দেখো, অ্যাজ দ্য আদার লিট এ সিরুট, যখন অন্যজন একটা সিরুট ধরিয়েছে, সিগারেট বা বিড়ি ধরিয়েছে যখন, তাই বিড়ি ধরাতে গেলে যে আগুনটা জ্বলে, অর্থাৎ ম্যাচিসের যে আলোটা উঠে প্রজ্বলিত হয়, সেই আলোতে জ্যোতিষী কি করছে, ভগবানকে প্রার্থনা করছে। ধূপ জ্বালানোর মতো আগুনটাও কিন্তু আমাদের জ্যোতিষীর কাছে নেই, এতটাই ডিমান্ড, কত কম ডিমান্ডের জ্যোতিষী। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস। তখন জ্যোতিষী কি করলো, এক ঝলক তার মুখটা দেখতে পেল ওই আগন্তুকের, বাই দ্য ম্যাচ লাইট, ওই ম্যাচিসের আলোটা। অর্থাৎ যখনই ম্যাচিসের আলোটা ধরিয়েছে, সেই আলোতে ওই আগন্তুক যে তার সামনে দাঁড়িয়ে ছিল তার মুখটা সে দেখতে পেল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। রাস্তার উপর গাড়িগুলো জোরে হর্ন বাজাতে বাজাতে চলে যাওয়ার পরে যেরকম নীরবতা বজায় থাকে না, ঠিক তেমনই যেন পুরোটা নীরব হয়ে গেল। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, যখন ওই ঘোড়ার গাড়ির চালকগুলো, ড্রাইভারগুলো তাদের গাড়িগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার পরে যেরকম নীরবতা বজায় থাকে তেমনটাই। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এগিটেটিং দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। এই যে ব্যাবেল অর্থাৎ কণ্ঠধ্বনি, এই কণ্ঠধ্বনিটা অফ দ্য ক্রাউড, জনগণের, মানুষের যে ভিড়ের যে কণ্ঠধ্বনিগুলো, এগিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এই যে মানে পার্কের যে অর্ধেক অন্ধকারাচ্ছন্ন জায়গাটা যেন কি করছিল, উত্তেজিত করে তুলছিল। মানে চারপাশে সবাই শূন্য হয়ে গেছে, পুরো জায়গাটা এতক্ষণ পর্যন্ত যে চিৎকার কোলাহলটা ছিল, এখন কিন্তু কোনো চিৎকার কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে না। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ ফ্রুট, ওই বিড়িটা টানতে টানতে ওই আগন্তুক কি করলো, তার সামনে বসলো। পাফিং আউট, কখনো গালটা ফুলাচ্ছে ছাড়ছে, বিড়িটা টানছে আবার ছাড়ছে। স্যাট দেয়ার রুথলেসলি, একটু বিষণ্ণ ভাবে, নির্মম ভাবে বসে পড়লো জ্যোতিষীর সামনে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, আর জ্যোতিষী কিন্তু এবার একটু অস্বস্তি বোধ করতে শুরু করেছে, আনকমফোর্টেবল। বলছে হেয়ার টেক ইউর আনা ব্যাক, বলছে এই নে তোর আনা, তুই নে, ফেরত নে। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চুক্তিতে রাজি নই। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার খুব দেরি হয়ে গেছে, এই নে তোর টাকা ফেরত নে, আমি এরকম চুক্তিতে রাজি হতে পারবো না। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, আর তখন সে কি করে, তার বাক্স পেটরা জিনিসপত্রগুলো, সাজ সরঞ্জাম উপকরণগুলোকে সে গোছাতে শুরু করেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, তখন জোরে কি করেছে, সেই আগন্তুক তার হাতটা ধরেছে। এবার কি বলছে, রিস্ট মানে হচ্ছে কবজি, তাহলে কবজিটাকে ধরেছে আর বলছে ইউ ক্যান গেট আউট অফ ইট নাও, না এখন তো তুই যেতে পারবি না, এখান থেকে তো তুই যেতে পারবি না। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি তো পেরিয়ে চলেই যাচ্ছিলাম, তুই আমাকে টেনে বসালি, তুই আমাকে জোর করে আটকালি। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, তখন জ্যোতিষী ওই লোকটার খপ্পরে পড়ে এবার কিন্তু কাঁপতে শুরু করেছে। ইন হিজ গ্রিপ, গ্রিপ হচ্ছে খপ্পর, নাগালের মধ্যে।
অ্যান্ড হিজ ভয়েস শুক, আর গলার কণ্ঠস্বরটাও যেন কেঁপে উঠলো, অ্যান্ড বিকেম ফেন্ট, আস্তে আস্তে গলার কণ্ঠস্বরটা আবছা হয়ে গেল, দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে আসতে লাগলো। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি কালকে এসে তোকে সব উত্তর দিয়ে দেবো, আজকে আমাকে ছেড়ে দে। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, তখন ওই আগন্তুক তার হাতের তালুটা তার জ্যোতিষীর নাকের কাছে একদম নিয়ে চলে গেছে, দিয়ে পরে সে বলছে, কি বলছে, যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। কথা দিয়েছো মানে তাকে কথা রাখতেই হবে, আমরা বলি না কথা ইজ কথা, তাহলে কথা যেমন দিয়েছো কথা তোকে রাখতে হবে, গো অন, বল, বলতে শুরু কর। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট রাইং আপ, তখন শুকনো গলায় জ্যোতিষী এবার কাঁপতে কাঁপতে কথা বলতে শুরু করেছে। ওই যে দেয়ার ইজ এ ওমেন, একটা মহিলা আছে বুঝলি, স্টপ সেড দ্য আদার, তখন আগন্তুক বলছে থাম, মহিলা আছে। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এরকম কিছু জানতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, তুই শুধু এটা আমাকে বল যে আমি বর্তমানে যা খুঁজছি তাতে আমি সফল হব কি না, এটা বল শুধু। অ্যান্সার দিস অ্যান্ড গো, এই প্রশ্নটার উত্তর দে এবং তারপর তুই যেটা খুশি চলে যা। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুই তোর কয়েনগুলো আমাকে ফেরত দিচ্ছ। কথা ছিল যে 8 আনাতে রাজি হওয়া গিয়েছিল, এবং যদি মিথ্যা হয় তাহলে কিন্তু 16 আনা ফেরত দিতে হবে। তাহলে যতক্ষণ না তুই সমস্ত তোর কয়েনগুলো আমাকে দিচ্ছিস সুদ সমেত ডবল করে, ততক্ষণ পর্যন্ত আমি তোকে যেতে দিচ্ছি না। দ্য অ্যাস্ট্রোলজার মিউটেড এ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, তখন জ্যোতিষী ওই বিড়বিড় করতে করতে কিছু জাদু মন্ত্র উচ্চারণ করলো এবং উত্তর দিল, বলল কি, যে অল রাইট, ঠিক আছে, ঠিক আছে। এবার সে নিজের নিজ মূর্তি ধারণ করে মনের মধ্যে একটা সাহস, কনফিডেন্স এনে পরে বলছে, ঠিক আছে, অল রাইট, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, আমি তোকে যা বলছি সেটা যদি তোর বিশ্বাসযোগ্য হয়, বল তুই আমাকে 1 টাকা দিবি, তাহলে আমি বলবো। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথা আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তোর যা খুশি তুই করে নিতে পারিস, আমি কিন্তু মুখ খুলবো না। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, তখন আরো কিছু দর কষাকষির পর, হ্যাগলিং মানে দর কষাকষি, যুক্তিতর্ক, আরো কিছু দর কষাকষির পর আগন্তুক রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, এবার জ্যোতিষী নিজের কনফিডেন্সকে কাজে লাগিয়ে মনের মধ্যে জোর এনে কি বলছে দেখো, যে ইউ ওয়ার লেফট ফর ডেড, আরে তুই তো মরেই যাচ্ছিলি রে, এম আই রাইট, আমি ঠিক বলেছি তো? টেল মি মোর, হ্যাঁ বল বল বল, আরো বল। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, তোকে ছুরি দিয়ে একবার দেখ আঘাত করা হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলছে, দেখ তোকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। গুড ফেলো, ঠিক বলেছিস তো। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সঙ্গে সঙ্গে চেস্ট খুলে দিয়েছে, বুকের অংশটা দেখাচ্ছে সেই ছুরির দাগটা দেখার জন্য, স্কার মানে দাগ। হোয়াট এলস, আর কিছু। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, আর তারপর ছুরি দিয়ে আঘাত করার পরে তোকে ওই মাঠের ধারে একটা কুয়োতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেট ফর ডেড, তুই মরে যেতিস। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, ঠিকই বলেছিস, যদি কোনো পথিক কুয়োর মধ্যে উকি দিয়ে না দেখতো আমি মরেই যেতাম রে। এক্সক্লেম দ্য আদার, ওই আগন্তুক যেন আবেগ সহকারে বলল। ওভারওয়েলড ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, যে উদ্যমটা, যে আগ্রহের মধ্যে যেন মগ্ন হয়ে কথাগুলো বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, যদি কোনো পথিক কুয়োর মধ্যে উকি দিয়ে না দেখতো আমি তাহলে মরেই যেতাম। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কখন পাবো বল দেখি, মানে যে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল, আমি তাকে কখন পাবো বল দেখি। হি আস্কড ক্লিনসিং হিজ ফিস্ট, ফিস্ট হচ্ছে মুষ্টি, ওই হাতের মুঠিটাকে পাকাতে পাকাতে বলে যে আমি কখন তার দেখা পাবো বল দেখি। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী তখন উত্তর দিচ্ছে, এই জন্মে তুই তার দেখা পাবি না, তুই পর জন্মে তার দেখা পাবি। হি ডায়েড 4 months ago ইন এ ফার অফ টাউন, ওই দূরের একটা শহরে 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুই তার দেখা কখনোই আর পাবি না। দ্য অ্যাস্ট্রোলজার দ্য আদার গ্রোন অন হিয়ারিং ইট, এটা শুনে ওই আগন্তুক যেন আর্তনাদ করে উঠল, অর্থাৎ তাকেই সে খুঁজছিল, হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, এই জ্যোতিষী আবার বলল, গুরুনায়ক
ইউ নো মাই নেম, তুই আমার নামও জানোস? দ্য আদার সেড, টেকেন অ্যাব্যাক। তখন ওই আগন্তুক তার দিকে ঘুরে বলছে, তুই আমার নামও জানলি কি করে? অ্যাজ আই নো অল আদার থিংস, শুধু নাম নয় রে, আমি আরো অনেক কিছুই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। আমি তোকে যা বলছি সেটা মন দিয়ে শুন গুরুনায়ক। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহরের উত্তর দিকে তোর গ্রামটা 2 দিনের হাঁটা পথ। 2 days জার্নি, 2 দিনের পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধর। অ্যান্ড বি গান, বাড়ি ফিরে যা। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। আমি দেখতে পাচ্ছি যে তোর জীবনে একটা বড় বিপদ আসতে চলেছে যদি তুই বাড়ি থেকে বেরিয়েছিস তাহলে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস। পিঞ্চ মানে এক চিমটি পবিত্র ছাইকে তুললো, অ্যান্ড হেল্ড ইট টু হিম, তার দিকে তুললো, মানে যে আগন্তুক ছিল গুরুনায়ক তার দিকে সে সেটা বাড়ালো। আর বললো কি, রাব ইট অন ইউর ফোরহেড, ওটাকে কপালের মধ্যে ঘষে নে, রাব মানে ঘষা। অ্যান্ড গো হোম, যা, বাড়ি ফিরে যা। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, একটা অ্যাডভাইস দিচ্ছি শোন, কখনোই কিন্তু দক্ষিণ দিকে যাবি না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, আর তুই এরপর থেকে 100 বছর বাঁচবি, যা বাড়ি ফিরে যা। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেনই বা আর বাড়ি ছাড়বো রে? দা আদার সেড রিফ্লেক্টিভলি, চিন্তাশীল ভাবে বললো, বলছে আমি আর কেনই বা বাড়ি ছেড়তে যাব। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি চারিধারে খুঁজে বেড়াচ্ছিলাম সেই লোকটির সন্ধানে, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যদি তার দেখা পাই তাহলে তাকে আমি গলা টিপে হত্যা করব। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, দুঃখজনক ভাবে সে তার মাথা নাড়ল। ইস, আমার হাতছাড়া হয়ে গেল, আমি ভেবেছিলাম তাকে পেলে পর আমি তাকে নিজের হাতে হত্যা করব। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, যাই হোক সে মরেছে তো। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল হ্যাঁ সে মরেছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সেটা ওই ঘোড়ায় টানা গাড়িতে চাপা পড়ে ধাক্কা লেগে মরে গেছে। লরি হচ্ছে এখানে বড় গাড়ি, ঘোড়ায় টানা বড় গাড়ি, এই গাড়িতে ধাক্কা খেয়ে মরেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে ওই গুরুনায়ক কিন্তু একটু মনের মধ্যে তৃপ্তি পেল। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, এবার দেখা গেল কি পুরো জায়গাটা যেন ফাঁকা হয়ে গেছে, জনশূন্য হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জিনিসপত্রগুলোকে, তার রসদগুলোকে, তার সাজ সরঞ্জামগুলোকে গুটিয়ে নিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, তার থলের মধ্যে সেগুলোকে ভরে দিল। দ্য গ্রিন স্যাট ওয়াজ অলসো গান, সবুজ আলোক রশ্মিটাও যেন নিভে গেছে, নিস্তেজ হয়ে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, পুরো জায়গাটাকে অন্ধকারে ফেলে দিয়েছে। অ্যান্ড সাইলেন্স, পুরো জায়গাটা নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, রাত্রের অন্ধকারের মধ্যেই ওই আগন্তুক গুরুনায়ক চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, আর প্রায় মাঝরাত হয়ে গেছে তখন জ্যোতিষী বাড়ি ফিরে গেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম এট দ্য ডোর, তার স্ত্রী দরজায় তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, দাবি করছে, বর্ণনা চাইছে যে কেন এত দেরি করে ফিরলে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, তখন সে কি করলো, কয়েনগুলো তার দিকে এগিয়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোকে এতগুলো কয়েন আমাকে দিয়েছে। 12.5 আনা, সি সেড, তখন সে বলল, কাউন্টিং, গুনার পরে বলল যে 12.5 আনা হিসাবে হচ্ছে, কিন্তু কথা কত ছিল বলতো, 16 আনা, 12.5 আনা দিয়ে গেছে। সি ওয়াজ ওভারজয়েড, এবার বউ তো পেয়ে খুশি হয়েছে। আই ক্যান বাই সাম জেগারি, আমি কিছু জেগারি কিনবো, জেগারি মানে গুড়, জেগারি কিনবো। অ্যান্ড কোকোনাট টুমরো, আগামীকাল কিছু নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, কয়েকদিন ধরেই মেয়েটা নারকেল নাড়ু খাবে বলে বায়না ধরেছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য সুন্দর কিছু জিনিস বানিয়ে দেব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই যে শুয়োরটা আমাকে ঠকিয়ে দিল। হি প্রমিসড মি এ রুপি, ও আমাকে কথা দিয়েছিল যে 1 টাকা দেবে, 16 আনা 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল।
সি লুকড আপ অ্যাট হিম। এবার তার বউ তার কথাটা শুনে তার দিকে তাকিয়েছে, বলছে ইউ লুক ওরিড, তোমাকে এত চিন্তিত লাগছে কেন গো? হোয়াট ইজ রং, কি হয়েছে তোমার? নাথিং, কিছু হয়নি কিছু হয়নি। আফটার ডিনার, এরপর ডিনারের পরে, সিটিং অন দ্য পায়ল, পায়ল মানে খাট, খাটের উপর বসে, হি টোল্ড হার, তখন জ্যোতিষী তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজ আমার মাথা থেকে একটা বড় চাপ যেন কেটে গেল। আই থট, আমি এতদিন ধরে ভেবে এসেছি, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমার হাতে খুনের রক্ত লেগে আছে, আমি এতদিন ধরে ভেবে এসেছি, অল দিস ইয়ার্স, এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আর এটাই ছিল একটা কারণ যে কারণের জন্য আমি বাড়ি ফিরে এসেছিলাম। স্যাটেল হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে এসে স্থায়ী হয়েছিলাম আর তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সেই লোকটা বেঁচে আছে। দেখো পুরো গল্পের সিচুয়েশনটা একটা আলাদা যেন মোড় নিল। আসলে বুঝতে পারছো অবশ্যই যে এই যে জ্যোতিষী, এই জ্যোতিষীর একটা পূর্ব রেপুটেশন ছিল, পূর্বে একটা ক্রাইম ছিল, সেই ক্রাইমের জন্য সে বাড়ি ছেড়ে চলে এসেছিল। আর ওই যে গুরুনায়ক, সেটাকে এই জ্যোতিষীই গুরুনায়ককে হত্যা করতে চেয়েছিল, অর্থাৎ সেই সত্যটা এখন প্রকাশিত হলো। সি গ্যাস্পড, তখন তার বউ হাঁপিয়ে উঠলো, ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করেছিলে, হত্যা করার চেষ্টা করেছিলে, খুন করার চেষ্টা করেছিলে? বলছে ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন ওই বোকাটে ছোকরা ছিলাম তখন। উই ড্র্যাঙ্ক, আমরা একদিন প্রচুর নেশা টেশা করলাম। গ্র্যাম্বল, অনেক জুয়া খেললাম অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, একদিন খুব খারাপ ভাবে মারপিট হাতাহাতি অর্থাৎ ঝগড়া হয়ে গেল। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, অর্থাৎ পুরো সিচুয়েশনটা বোঝা গেছে নিশ্চয়ই। বলছে এখন ওসব ভাবছো কেন? টাইম টু স্লিপ, চলো ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বলল, ইয়ারিং হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পায়ল, তারপর খাটে নিজেকে যেন লম্বা করে দিল, মানে শুয়ে পড়লো। এই হচ্ছে গল্পের পরিসমাপ্তি। তাহলে গল্পের থিম অনুযায়ী আমাদের যে 4টা থিম লেখানো ছিল ইন্ট্রোডাকশনে, সেই থিম অনুযায়ী 4টা থিমেই কিন্তু আমাদের কমপ্লিট হলো। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু, অর্থাৎ ধর্মকে কাজে লাগিয়ে অনেক মানুষ লোক ঠকায়। এই ঠকানো, প্রতারণা, এই কাজ দিনের পর দিন চলছে। আমরাও এই গল্পের শেষে এটাই বুঝলাম যে মানুষের যদি পূর্ব কিছু খারাপ কাজ থাকে, সেই খারাপ কাজগুলোকে ঢাকা দেওয়ার জন্য মানুষ একটা সৎ পথকে বেছে নেয়, সেই খারাপ কাজগুলোকে আড়াল করার জন্য মানুষ একটা সাধারণ মানুষের বেশ ধারণ করে। এটাই হচ্ছে আমাদের সমাজ। দিস ইজ দ্য আয়রনি। গল্পটা ভালোভাবে পড়বে, টেক্সটটা ভালোভাবে পড়বে, এরপর লেখা হচ্ছে এমসিকিউ কোশ্চেন্স নিয়ে, এবং এই গল্পের মধ্যে লুকিয়ে থাকা ইম্পর্টেন্স গ্রামার, যেগুলো পরীক্ষার জন্য খুব আসার চান্স আছে, সেই ক্লাস নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।